দলীয় তহবিল নিয়ে প্রশ্ন তৃণমূলের অন্দর থেকে আগেই উঠেছিল। এবার অ্যাকাউন্ট বিতর্কের চাপের মধ্যেই খবর যে দলীয় অ্যাকাউন্ট থেকে 10 কোটি টাকা ইডিকে ট্রান্সফার করেছিল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ফলতা থানায় ত্রাণ লুঠের আরও একটি অভিযোগ দায়ের হলো। দেখুন, আজকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দিবসে। আন্তর্জাতিক যোগ দিবসে আগামীকাল অংশ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার মধ্যে অভিযোগ করছেন প্রধানমন্ত্রী যে তোষণের রাজনীতি করে ইতিহাসকে ভুলিয়ে দিয়েছে শুধু তৃণমূল কংগ্রেসের সরকার নয়, বিগত একাধিক সরকার। আমি এই আলোচনায় এই নিয়ে উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে তৃণমূলের অ্যাকাউন্ট নিয়ে দিনে দিনে বিতর্ক বেড়েই চলেছে। সূত্রের যেটা দাবি যে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে নথি থেকে জানা যাচ্ছে যে অ্যালকেমিস্ট চিটফান্ড সংক্রান্ত মামলায় প্রায় 13 মাস আগে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ইডিকে 10 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছিল। দেখুন, অ্যাকাউন্ট বিতর্কে চাপ বাড়ছে কালীঘাট তৃণমূলের উপর। সূত্রের দাবি, এই প্রসঙ্গে উঠে আসছে প্রায় 13 মাস আগে তৃণমূলের তরফে অ্যালকেমিস্ট চিটফান্ড সংক্রান্ত মামলায় ইডিকে 10 কোটি টাকা জমা দেওয়ার তথ্য। কদিন আগেই ব্যাংকে চিঠি দিয়ে তৃণমূলের অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। এরপরই শনিবার ওই অ্যাকাউন্টগুলিতে বেআইনিভাবে পাওয়া অর্থ জমা রয়েছে এই আশঙ্কা প্রকাশ করে বিধাননগর পুলিশের সাইবার থানায় অভিযোগ করেন বৃতব্রত তৃণমূলের বিধায়করা। সূত্রের খবর, এফআইআর রুজু করে এইচডিএফসি ব্যাংকে তৃণমূলের নামে থাকা 3টি অ্যাকাউন্টের ডেবিট ফ্রিজ করেছে পুলিশ। অর্থাৎ ওই অ্যাকাউন্টগুলি থেকে আপাতত টাকা তোলা যাবে না। এই 3টি অ্যাকাউন্টে রয়েছে 440 কোটি টাকা। এই অবস্থায় সূত্রের দাবি, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টের নথি থেকে জানা যাচ্ছে যে অ্যালকেমিস্ট চিটফান্ড সংক্রান্ত মামলায় প্রায় 13 মাস আগে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ইডিকে 10 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছিল। এই অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় 2024-এর ফেব্রুয়ারিতে তৃণমূলের তৎকালীন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের দাবি, অ্যালকেমিস্ট চিটফান্ডের অ্যাকাউন্ট খতিয়ে দেখে জানা গেছিল যে 2014-র পর তৃণমূলের প্রচারে ব্যবহৃত হেলিকপ্টারের খরচ বাবদ প্রায় 2 কোটি টাকা লেনদেন হয়েছিল। একসময় অ্যালকেমিস্টের কর্ণধার কেডি সিং তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। অভিযোগ, বিভিন্ন সময় এই অ্যালকেমিস্টের থেকে বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা নিয়েছে তৃণমূল। দুর্নীতিগ্রস্ত না হলে তৃণমূলের হয়ে কেউ রাজ্যসভায় বা লোকসভায় বা বিধানসভায় বা পৌরসভায় পঞ্চায়েতে কোথাও দাঁড়াতে পারেন। দুর্নীতিগ্রস্তদের মধ্যে কম্পিটিশন হবে, যে টিকে থাকবে, যে বেশি দুর্নীতি করতে পারবে সে ধাপে ধাপে উপরে উঠবে। এখানে কোনো আলাদা করে খোঁচার ব্যাপার নেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে অ্যালকেমিস্টের থেকে নানা সুবিধা নেওয়ার অংশ হিসেবে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে এই 10 কোটি টাকার ইডিকে ট্রান্সফার করা হয়েছিল। যদি কোনো কিছু জায়গায় ইডির যদি কোনো ডিম্যান্ড থাকে এবং দল যদি সেটা আবার ইডিকে জমা করে দেয়, যে কেসের রেফারেন্সে মামলা হোক, সেটা তার যদি নথিপত্র যেগুলি থাকে সেগুলো তো সম্পূর্ণ আইনের বিষয়। যারা কনসার্নড, যারা এগুলি দেখেছেন, যারা মানে জেরায় মুখোমুখি হয়েছেন বা এই টাকাটা আবার ইডিকে দিয়েছেন, এটা তারা বলতে পারবেন। গত কয়েকদিন ধরে তৃণমূলের অ্যাকাউন্ট নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কালীঘাট তৃণমূলের অস্বস্তি। উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই বিষয়টা আজকে সামনে এসেছে ঠিকই, কিন্তু তার একটা স্পষ্ট ইঙ্গিত দুদিন আগে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এবিপি আনন্দ সম্পাদক সুমন দে তার বক্তব্যে খুব স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন। অর্থাৎ কার্যত এই বিষয়টা যে ঘটেছে সেটা প্রথমবার সামনে এনেছিলেন সুমন দে। সেদিন কি বলেছিলেন এবিপি আনন্দ সম্পাদক, দেখুন। আমি খুব মন দিয়ে এই চিঠিটা পড়েছি। দেখুন, এইখানে এই চিঠিতে অরূপ বিশ্বাস লিখছেন যে এআইটিসির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করার সময় হিসেব এবং আর্থিক বিষয়ে অসঙ্গতির অভিযোগ নিয়ে আমি যথেষ্ট এর আগে দুর্ভোগে পড়েছি এবং বিভিন্ন কর্তৃপক্ষের হয়রানির শিকার হয়েছি। কেউ ভাবতেই পারেন যে এটা কোন ঘটনা। একেবারে আপনাদের মনে থাকবে 2024-এর ফেব্রুয়ারি মাসে অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে অরূপ বিশ্বাসকে ইডি তলব করেছিল এবং অ্যালকেমিস্ট চিটফান্ডের অ্যাকাউন্ট খতিয়ে দেখে জানা গেছিল 2014-র পর তৃণমূল প্রচারে যে হেলিকপ্টার ব্যবহার করেছিল, ইডির মতে সেই হেলিকপ্টারের খরচ বাবদ প্রায় 2 কোটি টাকার লেনদেন হয়েছিল। অরূপ বিশ্বাসকে আবার বলছি, এই তথ্য যাচাই করার জন্য ইডি তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে ডেকে পাঠায়।
আপনাদের মনে থাকবে যে ইতিমধ্যেই ঋতব্রতপন্থী বিধায়করা তারা একটা চিঠি দিয়েছেন বিধাননগর সাইবার ক্রাইম থানায় এই আশঙ্কা প্রকাশ করে যে তৃণমূলের তহবিলে একেবারে বেআইনি লেনদেন হয়েছে, সেখানে কালো টাকা ঢুকে থাকতে পারে। এই অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয়েছে, 3টি অ্যাকাউন্টের ডেবিট ট্রানজাকশন একেবারে ফ্রিজ করে দেওয়া হয়েছে। আমি বলছি বিশ্বনাথ দা, যে অভিযোগটা করা হয়েছিল একেবারে লিখিতভাবে, এবং আজকে এই যে ট্রানজাকশনটা দেখে যেটা জানা যাচ্ছে এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে অ্যালকেমিস্ট থেকে যে সুবিধা নেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস 10 কোটি টাকা ইডিকে দিয়েছে, তার মানে এই যে দুর্নীতির টাকা ঢুকে থাকতে পারে তৃণমূলের তহবিলের ব্যাংক অ্যাকাউন্টে, এই আশঙ্কাতে কি শিলমোহর পড়ছে না? এই তথ্য কি শিলমোহর দিচ্ছে না? একেবারে 100% দিচ্ছে যে ইডি কে কেন টাকা ফেরত দিতে হলো 10 কোটি টাকা। আর আমার কাছে এটাও বিস্ময়, ইডি পাবলিক কমিউনিকেশনে কোথাও জানায়নি যে তৃণমূল কংগ্রেসের থেকে তারা টাকা পেয়েছে। তদন্ত যখন আমার মনে আছে অরূপ বিশ্বাস যখন ইডি ডাকে তদন্তে গিয়েছিল, সম্মুখীন হয়েছিল, সেটা আমরা খবর করেছিলাম। কিন্তু পরবর্তী সময় যে এই টাকাটা লেনদেন হয়েছে, কারণ বহু লোকের তুমি জানো যে মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে শতাব্দী রায়, অনেককে, এমনকি কুণাল ঘোষ, এদেরকে সবাইকে টাকা ফেরত দিতে হয়েছে। ফলে এই ধরনের কেসের শেষ পর্যন্ত ইডির সাথে সেটেলমেন্ট হলো যে ভাই তুমি টাকা ফেরত দাও। তো সেই কনটেক্সটেই হয়তো তৃণমূলের থেকে টাকা ফেরত দেওয়া হয়েছে অ্যালকেমিস্ট্রির। কিন্তু প্রশ্নটা হচ্ছে ইডি কিন্তু সেটা কমিউনিকেট করেনি। ইডি কিন্তু মিঠুন চক্রবর্তীর টাকা ফেরত দেওয়াটা কমিউনিকেট করেছিল, শতাব্দী রায়েরটা করেছিল, তারপরে তোমার গিয়ে কুণাল ঘোষেরটা করেছিল, কিন্তু এটা কেন করেনি, এটা আমার কাছে বিস্ময়। আর 2 কোটি টাকার লেনদেনের পার্থক্য এসছে তুমি বলছো, তাহলে 10 কোটি টাকা কেন ফেরত দিতে হলো? তাহলে অন্য আরো কোনো মামলা কি ছিল? অন্য কোনো মামলা ছিল? দেখো, তৃণমূল কংগ্রেসের অ্যালকেমিস্ট শুধু নয়, সারদার থেকে শুরু করে রোজভ্যালি থেকে শুরু করে বিভিন্ন চিটফান্ড কোম্পানিগুলোকে কার্যত লুটেছে তৃণমূল কংগ্রেস, লুট তরাজ করেছে। এবং সেগুলো গরিব মানুষের টাকা, সেই টাকাগুলো দিনের পর দিন লুট করেছে। কিন্তু তদন্তকারী সংস্থাগুলো তার যেভাবে তদন্ত করে এদেরকে অ্যারেস্ট করার আগেই কথা ছিল, করতে পারেনি, সবাইকে করতে পারেনি। মদন মিত্র সমেত কয়েকজন, মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় এরকম 5-7 জন অ্যারেস্ট হয়েছিল। কিন্তু এটা তো কার্যত একটা পার্টি এবং পার্টির সর্বোচ্চ পর্যায় থেকে এই চিট ফান্ডের টাকাগুলোকে, গরিব মানুষের টাকাগুলোকে নয় করেছে এরা। কিন্তু মানে যে ধরনের শাস্তি পাওয়ার কথা ছিল আগে, সেটা তারা পায়নি। আমরা কিন্তু এখন আশা করব যে নতুন সরকার তারা সমস্ত রকম ভাবে সহযোগিতা করবে ইডিকে, সিবিআইকে, এবং এই তদন্তগুলো নতুন করে আবার মানে শুরু হবে। এবং এই তদন্তগুলো শেষ পর্যন্ত, অর্থাৎ শুধু অ্যালকেমিস্ট নয়, একের পর এক যে কোম্পানিগুলো, চিটফান্ড কোম্পানিগুলোর থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা মানে টাকা, বিপুল পরিমাণে টাকা নিয়ে আত্মসাৎ করেছে, গরিব মানুষের জমানো টাকা, সেগুলো যাতে ফেরত আবার দেওয়ার সুযোগ হয়, সেই ব্যবস্থাটা কিন্তু করতে হবে। এবং এটা পরিষ্কার টিপ অফ দ্য আইসবার্গের মতন এটা প্রমাণ করে যে এই ধরনের লেনদেন যদি হয়ে থাকে, যেটা হয়েছে পরিষ্কার, তাহলে অ্যালকেমিস্ট শুধু নয়, সমস্ত চিটফান্ড গুলোকে এইভাবে লুট করেছে। সেই সমস্ত চিটফান্ডের তদন্তগুলো আবার শুরু করতে হবে। নতুন সরকার তাদের সহযোগিতা নিয়ে, তাদের সাহায্য নিয়ে সিআইডি এবং ইডি যদি আবার তদন্তগুলো শুরু করে, আমার ব্যক্তিগত ধারণা তৃণমূল কংগ্রেসের বড় বড় লাঘব বোয়ালরা এর মধ্যে ধরা পড়বে। শুধু এরা নয়, যারা আজকে আলাদা গোষ্ঠী করে আছে, ঋতব্রতদের গোষ্ঠী, সেই গোষ্ঠীরও অনেকে এর মধ্যে যুক্ত আছে। আবার দিল্লিতে যারা সংসদীয় আরেকটা দলের সাথে মার্চ করেছে, এনসিপিআই, সেই মার্জার যারা করেছেন, তাদেরও হয়তো বহু লোক এর সাথে যুক্ত হবে। কারণ তৃণমূল কংগ্রেসের ভালো লোক বলে কেউ ছিল না। তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতিগ্রস্ত। তৃণমূল কংগ্রেস একটা দুর্নীতি শৃঙ্খল তৈরি করে ফেলেছিল। ফলে তার মধ্যে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল দয়া করে কেউ দেখবেন না। সব তৃণমূলই খারাপ তৃণমূল, এবং সব তৃণমূলের বিরুদ্ধেই তদন্ত হওয়া উচিত। সব তৃণমূলই যাতে তদন্তের আওতায় আসে। অন্তত এই কেসটা পরিষ্কার করে ধরা দিল, আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে মানে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে ইডির কাছে টাকা গেছে, মানে কিভাবে বিভিন্ন সংস্থা থেকে টাকা নিয়েছে তারা, এবং সেগুলো ফেরত দিতে হয়েছে। ফলে এই একটা ঘটনা মানে প্রমাণ করে যে সমস্ত চিটফান্ড যেগুলো তদন্ত হচ্ছিল, সেগুলো ডাল মে কুচ কালা হ্যায়। এবং তৃণমূল কংগ্রেসের বিপুল সংখ্যক নেতা কর্মী
বড় নেতা, সর্বোচ্চ নেতা এরা যুক্ত আছে। ফলে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল সরকার এইভাবে যাতে না দেখে সমস্ত ধরনের তৃণমূলের বিরুদ্ধে এই তদন্তগুলো করে। গরিব মানুষের চোখের একদম বিশ্বনাথদা তদন্তের কথা বলছেন, তদন্ত কোন পথে এগোয় একদম আমাদের সেদিকে নজর থাকবে। সারদার পর থেকে আমরা দেখেছি সাধারণ মানুষের টাকা কিভাবে লুট করা হয়েছে, তার তো তথ্য একের পর এক সামনে আসছে। আমি শুধু অনির্বাণের কাছে এই জায়গায় আসবো, মানে অনির্বাণ, একের পর এক যা তথ্য বেরিয়ে আসছে, দুর্নীতি কিসে হয়নি এই প্রশ্নটা এখন বড় হয়ে উঠছে। দুর্নীতি যেভাবে হয়েছে, সিন্ডিকেট যেভাবে তৈরি হয়েছিল, সেখানে তৃণমূল একবারও বুঝতে পারেনি যে মানুষের ম্যান্ডেটটা এভাবে বদলে যাবে। মানে আমাকেও হাসতে হলো কারণ তুমি হাসছো, তার মানে তুমি বিশ্বাস করছো যে কিছু হয়নি। আমার বিশ্বাস আমার উপরই ছেড়ে দিন। বিশ্বনাথ দা বলছিল সব তৃণমূলই খারাপ তৃণমূল, ঋত তৃণমূল খারাপ, সংসদীয় তৃণমূল খারাপ, বাকিরা খারাপ। আচ্ছা, বিজেপিতে চলে যাওয়া তৃণমূল তারা কি ভালো? এটা বিশ্বনাথ দা আমাকে একটুখানি বুঝিয়ে দেবেন, আমি এটা বুঝতে চাই। যে যারা বিজেপিতে চলে গেছে এবং এখন মুখ্যমন্ত্রী, এই মন্ত্রী, ওই মন্ত্রী, নানা কিছুই হয়েছে, তারা কি ভালো তৃণমূল না তারাও খারাপ তৃণমূল? নাকি তদন্তটা তাদের বিরুদ্ধে হওয়াটা দরকার? এটা কি আপনি একবার আমাকে একটু বুঝিয়ে দেবেন? আমি তো ভালো বুঝি না। তো এই যে চিট ফান্ডের টাকা আপনার ভাষায় ৯-৬ তৃণমূল করেছে, ১২ বছর, ১৪ বছর, ১৫ বছর ধরে করেছে, তার যাবতীয় যা সুযোগ সুবিধা, কোটানকোট সুযোগ সুবিধা, সেগুলো কি বিজেপিতে চলে যাওয়া তৃণমূল? এটা তো পরের বিষয়। আমি বলছি যে দুর্নীতির টাকা, আমি তোমার কাছে আসছি অনির্বাণ, দুর্নীতি হয়েছে এটা তুমি মানছো না। বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। আমি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। আমি বলছি আমি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। আমি বিশ্বনাথের কথা ধরেই আমি বলছি, যারা বিজেপিতে চলে যাওয়া তৃণমূল তাদের বিরুদ্ধেও কি তদন্তের দাবি বিশ্বনাথ দা জানাচ্ছেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। এই যে ১০ কোটি টাকা ফেরত দেওয়া, ১০ কোটি কেন, আমি ধরে নিলাম সব টাকা তৃণমূলের, সব টাকা দুর্নীতির টাকা। সেই ১৫ বছর ধরে সেই কোটানকোট দুর্নীতির টাকাতে যারা যারা নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ সব কিছু হয়েছেন, বিজেপিতে যারা চলে গেছেন তাদের বিরুদ্ধেও কি তদন্ত হবে? দিস ইজ দ্য বেসিক পার্টিনেন্ট কোয়েশ্চেন। ইডি, সিবিআই ২০১২ থেকে তদন্ত করছে। এখন বিশ্বনাথ দা আপনারা বলছেন নতুন করে সরকার আবার করবে। নতুন করে কি করবে? যে তদন্তই শেষই হয়নি সেটা আবার নতুন করে করা যায় নাকি? যে কটা তদন্ত সিবিআই, ইডি করেছে দুর্নীতির নামে, এত কথা তো শুনলাম, চিটফান্ড থেকে এই সেই তাই, একটা আজ অব্দি ট্রায়ালের মুখ দেখলো না। আমি একজন খুব সাধারণ মানের আইনজীবীর ছাত্র, আমি এইটুকু বুঝি যে আদালতের ট্রায়ালটুকু অন্তত শুরু অন্তত আমরা দেখতে চাই। তদন্তের নামে যে প্রহসন চলছে, তদন্ত তুমি একটা পার্ট বলছো অনির্বাণ, আরেকটা পার্ট বলছো না। সেটা হচ্ছে এতগুলো যে দুর্নীতি হয়েছে, দল তাহলে কি কিছুই জানতো না, নাকি দল জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি এই নিয়ে? না, বুঝলাম দল, আমি তোমার ভাষায় জেনে নিলাম কোনো ব্যবস্থা নেই, দল তো খুব খারাপ। আমি তো বলছি দল ভীষণ খারাপ। এই দল থেকেই যারা বিজেপিতে গিয়ে মুখ্যমন্ত্রী এবং নানা রঙের মন্ত্রী হয়েছে, তারা কি খারাপ না তারা ভালো? এইটুকু আমাকে বলে দাও। তুমি হয়তো বলতে পারবে না, বিশ্বনাথ দা আমাকে বলে দিই, এই যাবতীয় দুর্নীতি কি একা যারা বিজেপিতে এখনো যায়নি তারাই করেছে, নাকি বিজেপিতে চলে যাওয়া লোকগুলোও করেছিল? এই উত্তরটা আমি স্ট্রেট একদম বিশ্বনাথ দার মুখ থেকে চাই। বিশ্বনাথ দা, দেখো, আমিও প্রশ্ন রাখতে চাই যে তোমার দলে যখন ছিল, যদি অভিযোগটা আসে, তাহলে তোমার দলও কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। তোমার দলের কোনো নেতা নেত্রী যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, আমরা তো খুব খারাপ। আমি তো প্রথমেই বলছি আমরা তো খুব খারাপ, কিন্তু বিজেপিতে যারা চলে গেছে তারা কি ভালো? না, আমি বলছি আজকে দাঁড়িয়ে অনির্বাণ এই কথাগুলো বলছে, কিন্তু তার আগে পর্যন্ত যে পরিস্থিতি ছিল, একটা অটুট তৃণমূল কংগ্রেস ছিল, এইভাবে কালীঘাট তৃণমূল, বিদ্রোহী তৃণমূলে ভাগাভাগি হয়নি, ততদিন পর্যন্ত এই প্রশ্নগুলো কেন অনির্বাণের মাথায় আসেনি বা অনির্বাণদের মাথায় আসেনি? আমার এই প্রশ্নটা সামনে আসছে। আজকে যদি এই একেবারে দুর্নীতিটা, যদি কেন দুর্নীতির একেবারে স্পষ্ট উদাহরণ এই ট্রানজাকশন থেকে সামনে আসছে, এ তো স্পষ্ট কথা, মালের দায়িত্ব আরোহী, যাদের সময় দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির দায়িত্বটা তো সম্পূর্ণ তাদেরকে নিতে হবে। যখন তোয়ালে মুড়িয়ে টাকা নিয়েছিল, ওটা কি দুর্নীতি ছিল? স্বপনদা, প্রথম কথাটা হচ্ছে অনির্বাণ বাবু কয়েকটা প্রশ্ন তুলেছেন। যারা বিজেপিতে এসছেন, আমি আজ পর্যন্ত শুনিনি তারা যতদিন তৃণমূলে ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ। তৃণমূলের নেত্রী যিনি সবসময় বলতেন যে কোথায় কি ঘটছে, কে কি করছে, আমি সব খবর রাখি, তো তাদের কাউকে তিনি দল থেকে বহিষ্কার, সাসপেন্ড কিছু করেছেন এটা তো আমি কোনোদিন শুনিনি। দ্বিতীয় কথা, তারা বিজেপিতে আসার পর এখন তৃণমূলের নেতাদের মনে হচ্ছে যেই তৃণমূল থেকে কেউ বেরিয়েছে, সে রাজীব বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়েছিল তার বিরুদ্ধেও বিভিন্ন খুলবো নাকি উনি যে কী খুলতে চাইছিলেন আমরা বুঝতেই পারলাম না। কি খুললেন, আর দেখা গেল যেই খুললেন পরাজয়ের পর সবাই বেরিয়ে যেতে চাইছে।
তো এই তো না, পরিস্থিতি। বলি তার সঙ্গে এইটা যোগ করুন যে একেবারে জাহাঙ্গীর খান যখন কার্যত তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে 48 ঘন্টা আগে সরে দাঁড়ালো, সেই নিয়ে কেন তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে না, কেন বহিষ্কার করা হবে না, এই প্রশ্ন তোলার পরে দল থেকে সাসপেন্ডেড হতে হয়েছে। মানে আমি বলছি প্রশ্ন তোলার জন্য এই রকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। না না, আমি উত্তরটা আমি দিয়ে দিই হ্যাঁ, আগে। নারদা ইস্যুর তদন্ত কিন্তু বন্ধ করা হয়নি, এবং নারদা ইস্যুর যে তদন্তটা চলছে সেখান থেকে শুভেন্দু অধিকারীর নামও কিন্তু বাদ যায়নি। কিন্তু ভিডিওটা আপনাদের ইউটিউব চ্যানেল থেকে সরে গেছে। এক সেকেন্ড বাবা, একটু বলতে দাও, তুমি শোনো। এখনো পর্যন্ত তদন্তটা বন্ধ হয়নি। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, এই লোকগুলো সম্পর্কে 2016 নির্বাচনে মমতা ব্যানার্জি স্বয়ং বলেছিলেন, আগে যদি জানতাম এদেরকে টিকিট দিতাম না। কিন্তু এদেরকে আগে তো টিকিট দিয়েছিলেন, 21-এও টিকিট দিয়েছিলেন, 2026-এও তাদেরকে টিকিট দিয়েছিলেন। এটা তো অস্বীকার করার নেই যে দুর্নীতি বা চুরি তৃণমূলের পক্ষে, তৃণমূলে যারা থাকবে তারা করবার জন্য ওপেন লাইসেন্স দেওয়া হয়েছিল। আপনি আগে যদি জানতাম বলছেন, জানার পরে আপনার মনে থাকবে স্বপনদা, জানার পরে একেবারে নির্বাচনী প্রচারে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে, মানে যার বিরুদ্ধে খাদ্য দুর্নীতিটা, রেশন দুর্নীতি পুরোটা অর্গানাইজ করার অভিযোগ রয়েছে, দীর্ঘদিন জেল খেটে বেরিয়ে এসেছেন, তাকে বলেছিলেন আমার গভর্নমেন্টের সেরা পারফর্মার। এটা তো জানার পরে বলেছেন। সুব্রজিৎ, আজকে একটা কথা বলি, সলিসিটার ফার্মের মাধ্যমে যে কেসগুলো তৃণমূল কংগ্রেস গত 15 বছর লড়াই করেছে, লড়েছে, সেখানেও ব্যাপক টাকার দুর্নীতি হয়েছে। আমি বলছি আজকে এখানে এই চ্যানেলে বসে বলছি, ডেকোরেটর রাজ্য সরকারের যে কাজ করেছে, যে ভদ্রলোক এখন সবচেয়ে বেশি কথা বলছেন তৃণমূলের অফিস টফিস তুলে নেওয়ার জন্য, তারও ব্যাপক দুর্নীতি হয়েছে। শুধু তাই নয়, যে খাবার সরবরাহ করেছে সেখানেও দুর্নীতি হয়েছে। এমন কোনো জায়গা নেই যে জায়গায় তৃণমূল কোনো দুর্নীতি করেনি। তৃণমূল দলটা একটা দুর্নীতিগ্রস্ত লোকেদের দল। যেহেতু একজন সাধুকে চেনা যায় তার চারপাশে কজন সাধু আছে দেখে, একজন চোরকে বোঝা যায় তার চারপাশে যদি চোর থাকে। মমতা ব্যানার্জি নিজে চোর, তার চারপাশে তিনি চোর পুষতেন, এবং চোরদের মধ্যে থাকতে উনি ভালোবাসতেন বলে চোরদের সঙ্গে তিনি সংসার করতেন। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মূল কথা আর মোদ্দা কথা। ও দুর্নীতির মাথা হচ্ছে মমতা ব্যানার্জি, আর দুর্নীতির সহযোগী হচ্ছে অভিষেক ব্যানার্জি। এরা দুর্নীতির মাধ্যমে পশ্চিমবাংলাকে লক্ষ লক্ষ কোটি টাকা দেনায় ডুবিয়েছে, এবং বকলমে এই টাকাগুলো তারা নিজেদের মধ্যে এই টাকাগুলো লুটপাট করে নিয়ে গেছে। ব্যাপক দুর্নীতির এই দুর্নীতির প্রমাণগুলোর জন্য তদন্ত হবে, এবং তদন্তে অনেক কিছু উঠে আসবে। এ তো আবি শুরুয়াত হ্যায়, আগে দেখো হতা হ্যায় কে। একটা লাইনের উত্তর দিই, স্বপনদা বললেন আমি একদম মেনে নিচ্ছি। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় চারপাশে চোরেদের নিয়ে ঘুরতেন, বুঝলাম। তাদের মধ্যে সেই কোট আন কোট চোরেদের মধ্যে যারা আপনাদের দলে চলে গেল, তারাও কি চোর? মানে অনেকবার এখনো সন্দেহ রয়েছে। না, আমার সন্দেহ নেই। তার মানে শুভেন্দু অধিকারীকে চোর বলে মেনে নিচ্ছেন? ওই দলে থাকলে চোরদেরকে সমর্থন করতে হয়। আমাদের না, মানে শুভেন্দু অধিকারী তো ছিলেন তো, আমাদের দলে তারা আপনাদের দলে যখন চলে গেল তারা কি চোর রইল না? আরে আমাদের দলে আসার পর তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ করুন না, তার আগে তো ছিল। আমি আপনাকে ওপেনলি বলছি, তার আগে তো ছিল। আজ পর্যন্ত শুভেন্দু অধিকারী তার আগে যেগুলো আপনারা করেছিলেন, তার নামে অভিযোগ, বুঝলাম, তার আগে তার নামে অভিযোগগুলো আপনারাই করেছিলেন, সেগুলো কি হলো? সম্ভবত তৃণমূল কংগ্রেসে উনি দুর্নীতি করতে পারেননি বলে আপনারা যে চোর বলেছিলেন, আপনারা যে চোর বলেছিলেন, আমরা চোর বলিনি। আরে 2016-তে প্রেস কনফারেন্স করে বলেছিলেন আমরা চোর। বেশ পরবর্তী প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। আমি দুজনকে থামালাম, আবারও আসবো প্রত্যেকের কাছে। দেখুন, আলোচনার সূত্রপাত হচ্ছে তৃণমূলের সেই 3টে ব্যাংক অ্যাকাউন্ট, যে ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট একেবারে ফ্রিজ করে দিয়েছে পুলিশ। যারা অভিযোগ করছেন তারা স্পষ্ট করে বলুন, ভোটের সময় তৃণমূলের অ্যাকাউন্ট থেকে তাদের কাছে টাকা গেছে না যায়নি? বিতর্কিত টাকা হলে তা ফিরিয়ে দিন। ব্যাংক অ্যাকাউন্ট বিতর্কে ঋতব্রত তৃণমূলকে কড়া বার্তা দিয়েছেন কুণাল ঘোষ, যার পাল্টা জবাব আবার বিদ্রোহী শিবিরও দিয়েছেন। দেখুন, ব্যাংক অ্যাকাউন্ট বিতর্কে আরো অস্বস্তি বাড়ল তৃণমূল কংগ্রেসের। 3টে অ্যাকাউন্ট ডেবিট ফ্রিজ করার পাশাপাশি এফআইআর রুজু করল পুলিশ। দলীয় তহবিলে তালা পড়া নিয়ে সম্মুখ সমরে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। তৃণমূলের অ্যাকাউন্ট থেকে যে বিধায়করা সই করে এসব অভিযোগ করেছেন, তাদের 1.5-2 মাস আগে তাদের নির্বাচনের জন্য টাকা গেছে না যায়নি। অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে ঘাসফুল শিবিরের এই অবস্থা দেখে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। অ্যাকাউন্ট গেল, কার্যালয় গেল, পার্টি গেল, হাতে ঝুনঝুনি আছে। একদিন 15 বছর লোককে ঝুনঝুনি দিতে রাজত্ব করেছেন, এবার নিজেরা ঝুনঝুনি নিয়ে ঘুরুন।
মেসি কাণ্ডের মতোই চিঠি কাণ্ডে কালীঘাট তৃণমূলে অস্বস্তি চরমে তুলেছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় এই চিঠি লিখেছেন তিনি। চিঠিটি ব্যাংক রিসিভ করেছে 16 তারিখ। কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে চিঠিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন জানিয়ে অরূপ বিশ্বাস চিঠিতে লেখেন, বর্তমানে বিদ্রোহীদের গোষ্ঠী নিজেদের এআইটিসির বৈধ প্রতিনিধি এবং পদাধিকারী বলে দাবি করছে। সংগঠনের তহবিল সুরক্ষিত রাখতে এবং অনুমোদনহীন ব্যক্তিদের লেনদেন আটকাতে স্থিতাবস্থা বজায় রাখতে অনুরোধ করছি, যাতে এই বিবাদের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এবং উপযুক্ত কর্তৃপক্ষ নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনার ব্যাংকের শাখায় থাকা অ্যাকাউন্ট থেকে টাকা তোলা না যায় এবং অপারেশনাল ম্যান্ডেটের ক্ষেত্রে কোনো রদবদল না করা হয়। এরপরেই দলের অ্যাকাউন্টে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ আনেন ঋতব্রত তৃণমূলের কয়েকজন বিধায়ক। বিধাননগর পুলিশ কমিশনারেটে তারা অভিযোগ জানান। পাশাপাশি সাইবার ক্রাইম বিভাগকে চিঠি দিয়ে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদনও জানানো হয়। এই প্রেক্ষিতে ঋতব্রত তৃণমূলের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি প্রশ্ন তুলেছেন, স্পষ্টভাবে বলুন, তৃণমূলের কোনো অ্যাকাউন্ট থেকে এবার ভোটে প্রার্থী হিসেবে আপনাদের টাকা দেওয়া হয়েছিল কিনা? যদি সেই অ্যাকাউন্ট সম্পর্কে অভিযোগ থাকে তাহলে সেই টাকা নিলেন কেন? যদি কথা ওঠে অ্যাকাউন্টে বিতর্কিত টাকা রয়েছে এবং সেই টাকা আপনার ভোটে ব্যবহার হয়েছে, তাহলে আপনাদের নির্বাচন আইনত অবৈধ ঘোষণা হবে না কেন? আমার জেতার জন্য ওই টাকাটা লাগবে, আমার প্রচারের জন্য ওই টাকাটা লাগবে, আর জিতে যাওয়ার পর আমি চিঠি লিখে বলবো অ্যাকাউন্টটা দেখো, এটা কোন দেশি দ্বিচারিতা? যে টাকা পার্টির অ্যাকাউন্ট থেকে তাদের নির্বাচনের জন্য গেছে এবং সেই টাকাটা চেক কেটে অবিলম্বে ফেরত দিয়ে দিন। পুলিশ সূত্রে দাবি, তদন্তের স্বার্থে এইচডিএফসি ব্যাংকের তৃণমূলের নামে থাকা 3টি অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করা হয়েছে। এই 3টি অ্যাকাউন্টে রয়েছে 440 কোটি টাকা। আপাতত ওই টাকা তোলা যাবে না। পাশাপাশি তৃণমূলের আর যেসব অ্যাকাউন্ট রয়েছে তাতেও ডেবিট ফ্রিজ করার প্রক্রিয়া চলছে। তৃণমূল কংগ্রেসের দলের নামে যে টাকা আছে বা দলের অ্যাকাউন্টে নামে যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকা তোলাবাজির টাকা, সেই টাকা দুর্নীতির টাকা। অতএব তার যে তদন্ত, সেই তদন্ত তো হওয়া উচিত। দলের ভেতর থেকে যখন অভিযোগ উঠছে যে সেখানে দুর্নীতির টাকা এসেছে, এ তো অস্বীকার করার জায়গা নেই। তৃণমূল কংগ্রেসের সম্পর্কে সবাই জানে যে তৃণমূল কংগ্রেস মানেই চোর। সব মিলিয়ে দলের ভাঙন বিদ্রোহের মধ্যে অ্যাকাউন্ট বিতর্কে অস্বস্তি বেড়েই চলেছে কালীঘাট তৃণমূলের। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, উজ্জ্বল মুখোপাধ্যায় এবং অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। মানে রাজাগোপাল বাবু, তৃণমূলের টাকা উদ্ধারের যদি ইতিহাস দেখতে যাই, মানে পর পর বেরিয়ে আসবে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার, কিছুদিন আগে তৃণমূল নেতার পাট ক্ষেত থেকে টাকা উদ্ধার, আবার সাইবার ক্যাফে থেকেও টাকা উদ্ধার হয়েছে। আর এক্ষেত্রে আরো একটা বিষয় মনে পড়ে যাচ্ছে রাজাগোপাল বাবু, সেই ইলেকটোরাল বন্ডের কথা, যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তৃণমূল পেয়েছিল প্রায় 1600 কোটি টাকা, এবং একটা আঞ্চলিক দল দেশের মধ্যে যার অস্তিত্ব শুধুমাত্র পশ্চিমবঙ্গে রয়েছে, কার্যত আর কোথাও নেই, সেই ইলেকটোরাল বন্ডে তৃণমূল কংগ্রেস যে টাকাটা পেয়েছিল, যাতে দেখা যাচ্ছে যে 50 বছরেরও বেশি সময় ধরে কেন্দ্রে যে সরকার ক্ষমতায় ছিল কংগ্রেস, সেই কংগ্রেসকে পেছনে ফেলে দিয়েছিল তৃণমূল। মানে আর যে কোথায় কালো টাকা লুকিয়ে রয়েছে, এ তো কেঁচো খুঁড়তে গিয়ে কেউটো বেরোনোর মতো অবস্থা। হ্যাঁ, দেখুন যে মানে ব্যক্তিগতভাবে নেতারা যে টাকা করেছেন সেটা পাট খেতে রাখতে হয়েছে, বান্ধবীর বাড়িতে রাখতে হয়, এগুলো তো আমরা সব দেখছি। একটা নেতাও সৎ পাওয়া যায়নি। যাই হোক, এখন ইলেকট্রাল বন্ডে যে টাকা এসে 1600 কোটি টাকা বললেন, সবচেয়ে বেশি টাকা কে দিয়েছে? স্যান্টিয়াগো মার্টিন। একদম স্যান্টিয়াগো মার্টিন, হ্যাঁ, যে লটারির ব্যবসা করে। হ্যাঁ, 542 কোটি টাকা। এবং আমি দর্শকদের তথ্যের জন্য জানিয়ে রাখি যে যত টোটাল জমা পড়েছিল ইলেকটোরাল বন্ডে, তার 40% দিয়েছিল এই স্যান্টিয়াগো মার্টিনের সংস্থা, যাদের ডিয়ার লটারি এই রাজ্যে একেবারে রমরম করে চলেছে। এই ডিয়ার লটারি আমরা জানি যে কারা কারা প্রাইজ পেত, তাদের কাদের ছবিগুলো ছাপা হতো, আমরা দেখেছি। আর গরিব মানুষ ভাবতো যে লটারিতে তাদের পুরস্কার মিলবে। মানে আমি বলছি এই রহস্য এখনো পর্যন্ত উদ্ঘাটন হয়নি। এই ডিয়ার লটারির ফার্স্ট প্রাইজটা কেষ্ট মণ্ডল, অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে বারবার কেন তাদের কপালে শিকেটা ছিঁড়তো? সত্যি কথা, এইটা নিয়ে আমি চাইবো যে ইডি তদন্ত করে দেখুক এই যে 1600 কোটি টাকা কোথায় গেল, কে পেল। হ্যাঁ, সুতরাং ব্ল্যাক মানি ঢুকেছে তো অন্য ব্যাপার, মানে কাঠ মানি ঢুকেছে, এখন সুকান্তবাবু বললেন কাঠ মানি ঢুকেছে, ঠিক আছে, কিন্তু এটা তো ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ঢুকেছে। সে টাকাটা কোথায় গেল, সে টাকাটার হিসেবটা দিতে হবে, কে খেয়েছে সেটা তো জবাব দিয়ে। হ্যাঁ, যে ইডিকে যে টাকাটা দিতে হয়েছিল 10 কোটি 29 লক্ষ টাকা দিতে হয়েছিল, সেটা ইডিকে ডিমান্ড ড্রাফটে ওরা টাকাটা দিয়েছিল। ইডি বলেছিল যে তোমাদের, হ্যাঁ, ওই কেডি সিংয়ের যে কোম্পানি অ্যালকেমিস্ট,
নানানভাবে হেলিকপ্টার এভিয়েশনের জন্য খরচা করেছে এবং দেখা গেছে এইগুলো ব্যবহার করেছে টিএমসি, এবং এই খাতে ইডি ওদের জোর করে যে তোমাদের এই টাকাটা ফেরত দিতে হবে। ইডি মানি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী সে টাকাটা ওরা ইডি অফিসিয়ালি না, এই নয় যে ইডি মানে সেখানে কোনো কিছু মনে হলো, কিছু কথা শুনে মনে হলো ইডি বুঝি সেখানে বুঝি জুলুম করেছে, তা কিন্তু নয়। ইডি পরিষ্কারভাবে জানিয়েছিল 10,29 লক্ষ টাকা টিএমসি থেকে ডিমান্ড ড্রাফট করে টিএমসি থেকে নিয়েছে। যাই হোক, সে প্রসঙ্গ আনইম্পর্টেন্ট, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে 1600 কোটি টাকার হিসেব প্রথমে এখানে কিন্তু ইডিকে ফার্স্টে বের করতে হবে, আমার দায়িত্ব দেওয়া হোক যে এই টাকাটা কোথায় গেল। কাটমানির টাকা সেটা তো অনেক সমস্যার ব্যাপার, জটিলতার ব্যাপার, সেগুলো কতটা কি খুঁজে পাবে, কিন্তু এখান থেকে কিন্তু অনেকটাই বেঁধে যাবে। এখন দেখা যায় 440 কোটি টাকা পড়ে আছে। 1600 কোটি আপনারা বললেন, 1200 কোটি টাকা তাহলে কোথায় গেল, তাই না? এটা তো বলতে হবে 1200 কোটি টাকা কে খেলো। শুধু হ্যাঁ, এখন বলছেন যে কুণাল ঘোষ বলছেন যে যারা ইলেকশনে দাঁড়িয়েছিল তাদেরকে টাকা দেওয়া হয়েছে। কত টাকা দেওয়া হয়েছিল? আইন অনুযায়ী কত টাকা দেওয়া যায়, তাই না? আপনি আইন অনুযায়ী কত টাকা দিতে পারেন তাহলে বলুন। তাহলে আইন ভেঙেছেন, তাহলে তো অনেকেরই সদস্যপদ চলে যায়, সেগুলো আপনারা বলুন। সুতরাং এই ব্যাপারটা হচ্ছে যে অনেক জটিলতা, যে ধরনের কথা এখন বেরোচ্ছে, অনেক কিন্তু জটিলতা এসে হাজির হতে পারে। কিন্তু যেটা পরিষ্কার যে ব্যাপারটা হচ্ছে যে অবৈধভাবে যে ধরনের টাকা তারা সংগ্রহ করেছে, এক ইলেকট্রাল বন্ডে তো সবচেয়ে বেশি নিন্দা তারা করেছে। ইলেকট্রাল বন্ডে যদি দেখেন যে তারা বলেছে যে বিজেপি অবৈধভাবে টাকা সংগ্রহ করছে, কিন্তু নিজেরাই যে টাকা পেয়ে তারা রিফিউজ করেনি, সেই টাকাটা তারা ব্যবহার করেছে তো বোঝা যাচ্ছে না। আপনি যেদিকে ইঙ্গিত করছেন সেটা আমি আর একটু স্পষ্ট হয়ে নিতে চাইছি রাজাগোপাল বাবু। এক হচ্ছে এই মুহূর্তে দল একেবারে খাদের কিনারায় এসে পৌঁছেছে, সেটা আমি বলছি সংসদীয় দলে হতে পারে, পরিষদীয় দলে হতে পারে, অনেকে তো একদম দল ছেড়ে পর্যন্ত দিচ্ছেন। কিন্তু আমি বলছি আপনি যেদিকে ইঙ্গিত করছেন যে প্রচুর পরিমাণে দুর্নীতির টাকাও তাদের তহবিলে ঢুকে থাকতে পারে, তার যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে বিপদ বাড়বে তৃণমূল কংগ্রেসের বলছেন। হ্যাঁ হ্যাঁ, দেখুন ব্যাপারটা হচ্ছে যে বিপদ আর কি বাড়বে, দলটাই তো প্রায় শেষ হয়ে যাওয়ার, আর কি বিপদ হবে। এখন দেখা যাচ্ছে যে দলের যারা উপরের তলায় আছেন তাদেরকে সে ডাকা হচ্ছে, ইডি বা মানে ডাকছে, সিআইডি ডাকছে, কিন্তু ওই ডাকাটাই ওই বহুদিন ধরেই ডাকাই হচ্ছে, আর কিছু দেখতে পাচ্ছে না। মানুষ চায় যে মানে ডাকাটার একটা বন্ধ হোক, মানে একটা মীমাংসার জায়গায় ডাকটা আসুক, সেটা মানুষ দেখতে চায়। যাই হোক, সেটা তো নিঃসন্দেহে প্রয়োজন আছে। এই এত কোটি টাকা একটা দল মানে আত্মসাৎ করলো, এবং ইলেকট্রাল বন্ড স্বাভাবিকভাবেই যে যারা টাকা দিয়েছে, রিয়াল লটারির টাকা, সাধারণ মানুষের টাকা, এবং কেডি সিং অ্যালকেমিস 1800 কোটি টাকা সাধারণ মানুষ থেকে তুলেছিল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিল, হ্যাঁ রাজ্যসভার সাংসদ ছিল, সে টাকা দিয়েছে নানা পার্টির নানান লোকজনকে, তারা ফেরত দিয়েছে। তারা ফেরত দিতে বাধ্য হয়েছে, কেননা নাহলে ইডি তাদেরকে হয়তো গ্রেপ্তার করতে পারত, তারা বাধ্য হয়েছে। তা ইডি তৃণমূলের সিস্টেমের মধ্যে থাকতে গেলেই দেখা গিয়েছিল যে নানানভাবে দুর্নীতির মধ্যে জড়িয়ে থাকতে হয়েছিল। এদের হয়তো কেউ অন্য দলে গেছে, কিন্তু সেখানে দেখুন দলের সিস্টেমের মধ্যে অন্য দলে যখন গেছে তারা কিন্তু একেবারে সেখানে কোনো ধরনের আমরা দেখিনি, যারা অন্য দলে গেছেন, যে সেখানে তাদের সম্বন্ধে কোনো দুর্নীতি আসছে, অর্থাৎ একটা সিস্টেমের মধ্যে তারা হয়তো বাধ্য হয়েছিল। এখন নতুন যে সিস্টেমে তারা এসেছে সেখানে এমন ধরনের মানে ব্যবস্থা আছে বা রাজাগোপালবাবু বলছেন তৃণমূলের নিজের একটা দুর্নীতির সিস্টেম ছিল, এখন সিস্টেমটার বদল হয়েছে, তাই একের পর এক তথ্য সামনে আসছে। অনির্বাণ, সবাই তো মেনেই নিচ্ছে বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন, মানে যখন বিজেপিতে যায়নি সবাই খারাপ, যেই গেল সব ভালো হয়ে গেল। তৃণমূল তাহলে কি ছিল? না, আমি তো বলছি তৃণমূল তো খুব খারাপ। এবার আপনি আমাকে বলুন তৃণমূল থেকে যারা বিজেপিতে গিয়ে নেতা মন্ত্রী হয়েছে তারা ভালো না তারা খারাপ, এইটা তো কেউ বলতে পারছেন না। সরাসরি বলুন না যে বিজেপি করলে সব সাতকুল মাপ, বলে দিলেই মিটে যায়। দেখুন এই যে গল্প দাদুর আসর বসে তো লাভ নেই। ইলেকটোরাল বন্ডের টাকা কোথায় গেল না গেল, এই যেটা যখন সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল তারপরে শতপ্রণোদি মানে বাধ্য হয়ে, শতপ্রণোদি বলাটা ভুল হচ্ছে, বাধ্য হয়ে সেটা ব্যাংকের তরফ থেকে সেটা ডিসক্লোজ করতে হয়। ইলেকশনে কোন দল কোন প্রার্থীকে কত টাকা দেয়, ব্যাংকের মাধ্যমে যে টাকা দেয় সেটা পুরোটা ইলেকশন কমিশনকে ডিসক্লোজ করতে হয়। এইখানে যদি গোটা বিষয়টা কেউ কিছুই না জানে তাহলে সেটা তাদের দোষ, সেটা আমাদের প্রবলেম নয়। দ্বিতীয় কথা, তদন্ত আমি তো বারবার বলছি 14 বছর ধরে তদন্ত হচ্ছে, সেই তদন্ত আরও 14 বছর চলবে। এবার আপনারা এর মধ্যে যত পারবেন বিজেপিতে লোক নিতে চাইছেন নিয়ে নিন, তাতে কি যায় আসে। আজকে যাকে চোর বলবেন অন্য দলে থাকলে কালকে আপনার দলে গেলেই তারা সব সাধু হয়ে যায়। এই যে ইডির কথা হচ্ছে, কারণ কার দল ওয়াশিং মেশিন ধোলাইয়ে কে কত পরিষ্কার হয়ে যাবে সেটা তো জনগণের উপর ছেড়ে দেওয়াটাই মনে হয় ভালো। কিন্তু অনির্বাণ, মানে একটু তো বলতেই হবে, বিজেপির উত্তর স্বপনদা নিশ্চয়ই দেবে, কিন্তু
একটু তো ওটা মনে করতে হবে যারা যারা তৃণমূলে জয়েন করেছিল, আমি যদি একটু আগেও দেখি সেখানে মানুষ ভূঁইয়া বলো বা উদয়ন গুহ বলো, তালিকা অনেক, তাদের তো নামে তো প্রচুর মামলা ছিল, খুনের মামলার নাম ছিল তাদের, তারা তো প্রস্তাব হয়ে গেছে তৃণমূলে ঢুকে। খুব খারাপ, শুধু বলো তৃণমূল থেকে যেটা বিজেপিতে গেল তারা ভালো না তারা খারাপ, এইটা বলতে পারছো না কেন? আমি জানি কেন পারছো না, আমি বলছি সেটা বলার জন্য বিজেপির প্রতিনিধি আছে। আমি শুধু এই উত্তরটা আমি একবার অনুষ্ঠানে ফাঁকে একবার যদি দিতে পারে অনির্বাণ, আমি সেটা জানতে চাইবো। ঠিকই বলেছে দেবস্মিতা, মানুষ ভূঁইয়ার বিরুদ্ধে খুনের মামলায় একেবারে চার্জশিটে পর্যন্ত নাম ছিল, যেই মুহূর্তে কংগ্রেস থেকে তৃণমূলে গেল সেই মামলার কি হলো? আচ্ছা, বন সহায়ক পদে দুর্নীতি সরাসরি নাম করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কার? রাজীব বন্দ্যোপাধ্যায় যখন বিজেপিতে গেছিলেন, তারপরে যখন তৃণমূলে এলো তিনি তদন্ত পর্যন্ত হবে বলেছিলেন। সেই তদন্ত কি দিনের আলো দেখতে পেয়েছে শেষমেশ? নিঃসন্দেহে প্রশ্ন থাকবে। কিন্তু স্বপনদা, এইবারে তো প্রশ্ন থাকবে অনির্বাণের প্রশ্নের উত্তরের জন্য, যে কেন্দ্রে এবং রাজ্যে আপনাদের সরকার দ্রুত গতিতে তদন্ত এবং সব সত্য সামনে আনার দায়িত্বটা এবার আপনাদের। নিশ্চয়ই তদন্ত হবে, দ্রুত গতিতে হবে। রাজ্য সরকার আমাদের ছিল না বলে অনেক তদন্ত আমাদের বাধাপ্রাপ্ত হয়েছে, তদন্ত ঠিকমতো হতে পারেনি। এবার প্রত্যেকটা দরজা খুলবে এবং প্রত্যেক দুর্নীতির তদন্ত হবে। আমি তো এটা প্রাতিষ্ঠানিক একটা রাজনৈতিক দল, তার তহবিলে কী আসছে এগুলো আমরা জানতে পারছি, কিন্তু রাজ্য সরকারের থেকে যেভাবে দুর্নীতি করা হয়েছে, এমনকি বিজ্ঞাপন যে দেওয়া হয়েছে, সে বিজ্ঞাপনের কমিশনও একজনের মাধ্যমে যেত, সেগুলো কিভাবে ঘুরছে, কোথায় কোথায় ইনভেস্ট হচ্ছে, বড় বড় কিছু আমাদের প্রমোটারদেরকে, তাদেরকে কারা ফান্ডিং করতো, কাদের টাকা ফান্ডিং হতো এবং কিভাবে তারা দুর্নীতি করতো। শুধু তাই নয়, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে যেখানে 3 তলা বা 4 তলার পারমিশন পাওয়া যায় না, সেখানে 7 তলা 8 তলার পারমিশন দিয়ে কি ব্যাপক পরিমাণে টাকা লুট করা হয়েছে। তুমি হিসেব করে নাও, আমি টালিগঞ্জের একটা জায়গাতে 30,000 স্কোয়ার ফিটের রেগুলারাইজড করেছে এমআইসি, কর্পোরেশনের এমআইসি। সেই বিল্ডিংটা সম্পর্কে তদন্ত করতে হবে, কি করে পেলো, কি ব্যাপারে কর্পোরেশন কি টাকা পেয়েছে, তাকে 50 কোটি টাকা আয় করিয়ে দেওয়ার জন্য কর্পোরেশনের ফান্ডে কত টাকা এসছে, এটা প্রত্যেকটা হিসেব করতে হবে। এর প্রত্যেকটা দুর্নীতি তদন্ত হবে। হেসে নাও, এই হাসাটা তোমার দুদিনের জন্য। আমি হাসছি অন্য কোনো কারণে নয়, দুদিনের জন্য ভাই। এমআইসি মেয়র যাদের কথাই বলছেন না, স্বপন না, আমার দুদিনের জন্য ঠিক আছে, তারপর হয় গৌরী লঙ্কেশ করে দেবেন, অসুবিধা নেই। কিন্তু যাদের বিরুদ্ধে এত অভিযোগ করছেন, কালকে আপনার দলে চলে এলে আপনার মাথার উপর গিয়ে বসবে। এই যে সুদীপ ব্যানার্জি, তাকে আপনার ইডি যখন গ্রেপ্তার করেছিল, জেলে ছিল, আজকে অমিত শাহর সঙ্গে মিটিং করছে। আপনি বলুন তো, আপনি পারবেন কোনোদিন করতে? সুতরাং যাকে চোর বলছেন ভেবেচিন্তে বলুন, কালকে আপনার নেতা হয়ে বসে যাবে আপনার মাথার উপর। ব্যানার্জি একজন এমপি, 25-30 বছর ধরে উনি এমপি আছেন। আছেন তো, ইডি তো গ্রেপ্তার করেছিল, ইডি তো গ্রেপ্তার করেছিল, ইডি গ্রেপ্তার করেছিল, ইডি গ্রেপ্তার করেছিল। হ্যাঁ, অসুবিধাটা কি আছে? অসুবিধা এটাই আছে যে আপনারা, অসুবিধা এটাই যে আপনারা সুদীপ ব্যানার্জিকে আপনারা চোর বলতেন। হচ্ছে ভাসু ভাদ্রবাবু সম্পর্ক আরে আছে ইডি যে মিটিং যখন করতে পারবেন না, গ্রেপ্তার করেছিল আপনারা বলেছিলেন একে সারা জীবন জেলের ভাত খাওয়াবো, এটা আপনারা বলেছিলেন। আবার অন্য কথাও আছে। বেশ, একেবারে আমি বলছি এই চাপানুতরের মধ্যে যেটা এতদিন পর্যন্ত চাপা পড়েছিল বলে অভিযোগ, সেটা হচ্ছে কোটি কোটি টাকার দুর্নীতির, যেটা এই পরিবর্তন হওয়ার পর এক এক করে সামনে আসছে। বলা ভালো, সেটা অভিযোগ জানানোর সাহস তারা পাচ্ছেন, যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও এক এক করে অভিযোগগুলো সামনে আসছে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে 250 কোটি টাকার ত্রাণ দুর্নীতির অভিযোগ অভিজিৎ দাস ওরফে ববি তিনি করেছিলেন। এবার তিনি আবার একটা ত্রাণ দুর্নীতির অভিযোগ, যেটা ফলতা থানায় করছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অঙ্কটা প্রায় 47 কোটি টাকার কাছাকাছি। আমফানের ত্রাণে এই পরিমাণে একটা জায়গাতে দুর্নীতি হয়েছে বলে তিনি তার অভিযোগপত্রে উল্লেখ করছেন। দেখুন, সই জালিয়াতি, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি, উস্কানিমূলক মন্তব্য, মাটি চুরি থেকে আমফানের ত্রাণ দুর্নীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, তার মধ্যে বেশ কয়েকটিতে তদন্তকারী সংস্থা তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদও করেছে। এই প্রেক্ষাপটে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে নতুন মামলায় জড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রাণ সামগ্রীতে দুর্নীতির অভিযোগে বিষ্ণুপুর থানার পর এবার ফলতা থানায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তোলা হয়েছে 47 কোটি টাকার ত্রাণ দুর্নীতির অভিযোগ। ফলতাতে আমার টোটাল, এখানে ওরা হাউস হোল্ড দেখিয়েছে 39,041টা, প্রত্যেকটা রেকমেন্ডেড বাই অভিষেক ব্যানার্জি। অভিযোগ মানেই তো সেটা সত্য তা নয়। ফলতা থানায় দায়ের হওয়া এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান, ফলতার তৎকালীন তৃণমূল বিধায়ক শঙ্কর কুমার নস্কর ও একাধিক জনপ্রতিনিধির নাম রয়েছে অভিযোগে। 19 জুন দায়ের করা অভিযোগে নাম রয়েছে ফলতার তৎকালীন বিডিও সহ একাধিক সরকারি আধিকারিকেরও। অভিযোগ, আমফানের ত্রাণ, বাড়ি তৈরি, মৎস্যজীবীদের নৌকা ও জাল নিয়ে দুর্নীতি হয়েছে 47 কোটি টাকারও বেশি।
একটা মোবাইল নাম্বারে 125-30 জনের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, একটা ব্যাংকের অ্যাকাউন্টে 30 জনের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, একই নামে 15-20টা করে নাম রয়েছে, একই নাম। এই টোটালটা, আমি তো 3 রাত জেগেছিলাম এটাকে পুরো ছানতে গিয়ে আর কি। যারা আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের টাকাগুলো এই অভিষেক ব্যানার্জি মানে ভাইপো এবং তার গ্যাংয়েরা মিলে লুট করেছে, এবং সেটা প্রশাসনের একটা পক্ষের সহযোগিতায়। অভিযোগ মানেই তো সেটা সত্য তা নয়। এখন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক বদলা, প্রতিহিংসা, এই সমস্ত কাণ্ড কারখানা চলছে। বাট এটা একটা এফআইআর মানেই বা চার্জশিট মানেই সে অপরাধী, এটা ভাবার কোনো কারণ নেই। 2020 সালের 20 মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানে বিপর্যস্ত হয় দক্ষিণ 24 পরগনা ও সুন্দরবন এলাকা। বহু বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, অসংখ্য বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে যাদের বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাদের পরিবার পিছু 20,000 টাকা ও যাদের বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয় তাদের পরিবার পিছু 5,000 টাকা বরাদ্দ করে সরকার। ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও বাড়ি মেরামতির নামে প্রায় 250 কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে গত 13 জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার সহযোগীদের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস। এবার ফলতা থানায় দায়ের হলো আরও 47 কোটি টাকার ত্রাণ দুর্নীতির অভিযোগ। গৌতম মণ্ডল, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। মানে তৃণমূল এমন একটা দল, দুর্নীতি কোথায় নেই। দুর্নীতির সব থেকে বড় উদাহরণ আমরা জানি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। তারপর এই দুর্নীতির পরিস্থিতি যেখানে ত্রাণ কাদের লাগে, যাদের পরিস্থিতি অসহায়, যাদের খাবারটুকু থাকে না, যাদের পরিধানের জন্য বস্ত্র থাকে না, তাদের জন্য তো ত্রাণ, অর্থাৎ দুর্গত মানুষদের জন্য। মানে বিশ্বনাথ দা, পরিস্থিতি এমন জায়গায়, মানে দক্ষিণ 24 পরগনার কালীতলা আশুতি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 300 কোটি টাকার মাটি চুরির অভিযোগও উঠেছে, আর এবার একেবারে ত্রাণ চুরির অভিযোগ। মানে অঙ্কটা হচ্ছে কি প্রায় 600 কোটি টাকা। মানে আর কোথায় গিয়ে থামবে তৃণমূল? তোমার দর্শকদের মনে করিয়ে দিতে চাই, আমফান যখন সর্বনাশ হচ্ছে সবার, তখন তৃণমূল নেতারা লাফাচ্ছে এবং রাজ্য মানে কোষাগার থেকে, দিল্লির থেকে টাকা আসছে, রাজ্যের কোষাগার থেকে টাকা যাচ্ছে এবং দুর্গত মানুষদের উদ্দেশ্যে যাচ্ছে, আর তৃণমূল নেতারা সেগুলোকে ভাগ বাটুয়া করে নিচ্ছে। এই আমফানের মতন এত বড় একটা দুর্যোগের পরে নবান্নেতে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং ডেকেছিলেন। তার আগে মানে ধরা পড়ে গেছিল তৃণমূল নেতারা কিভাবে টাকা পয়সা মানে ত্রাণের টাকা লুট করে নিয়েছে। এমনকি এক মোবাইলে 8 জন 10 জন সব নেতাদের বাড়ির সবাই টাকা 2বার 3বার 4বার করে নিয়েছে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বললেন যে যারা টাকা নিয়েছে তাদের ফেরত দাও। আমরা প্রশ্ন তুলেছিলাম, টাকা যারা নিয়েছে তাদের তো আপনার জেলে পাঠানো উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি তাদেরকে জেলে না পাঠিয়ে আপনি বাবুসোনার মতন করে কথা বলে বলছেন যারা আমফানের ত্রাণের টাকা নিয়েছেন তারা টাকা ফেরত দিন। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় যদি কঠোর হতে পারতেন, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার নেতাদেরকে শাস্তি দিতে পারতেন, তাহলে তো আজকে এই দিন দেখতে হতো না। কিন্তু তিনি সেই সমস্ত অন্যায়গুলোকে দিনের পর দিন প্রশ্রয় দিয়েছেন, আশ্রয় করেছেন, এবং যে ডায়মন্ড হারবার মডেল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সেই ডায়মন্ড হারবারে বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ত্রাণের টাকা লুট হয়েছে, জমির মানে মাটি লুট হয়েছে। এগুলো দিনের পর দিন অভিযোগ। আজকে মানে যিনি ডায়মন্ড হারবারের বিজেপির প্রার্থী ছিলেন ববি, আজকে অভিজিৎ বাবু এই অভিযোগগুলো করছে না। এই অভিযোগগুলো লাস্ট কয়েক বছর ধরে উনি লাগাতার করছেন, তার জন্য ওনাকে নানাভাবে আক্রান্ত হতে হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একবারের জন্য রাজধর্ম পালন করতে এগিয়ে আসেননি। তিনি ধরেই নিয়েছিলেন যে আমার ছেলে পেলেগুলো কিছু একটু করে খাচ্ছে, একটু করে খেতে দাও, আমি কেবলমাত্র একটা দুটো বার্তা দেওয়ার দরকার দিয়ে দিলাম যে আমফানের টাকা যারা নিয়েছে একটু করে খাওয়ার ক্ষমতাটা হচ্ছে কি প্রায় 600 কোটি টাকা। মানে একটা জেলা, গোটাটা নয়, একটা জেলার একটা অংশে, সেখানে অঙ্কটা হচ্ছে কি দুর্নীতির প্রায় 600 কোটি টাকা। একেবারে বিপুল পরিমাণে টাকা। আমি তো বলছি যে মানে 24 পরগনায় কার্যত তৃণমূলের নেতারা লুটে পুটে খেয়েছে। তাতে কে না ছিল, মানে একেবারে পদাধিকারী থেকে শুরু করে নেতা মন্ত্রী সবাই ছিল। এবং তারপরে ওই ধরনের ত্রাণের টাকা লুট করবার পরে মানে মমতা বন্দ্যোপাধ্যায় সামান্যতম কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।
আর সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে যাদেরকে টাকা দেওয়া হয়েছে যাদের নামে, তাদের লিস্টটা পঞ্চায়েত অফিসে টাঙিয়ে দেওয়া হবে। সেটা টাঙিয়ে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, দিলে তো আরো লজ্জা। কিন্তু সংবাদ মাধ্যমে যে রিপোর্ট প্রকাশ পেয়েছিল তাতে তৃণমূলের নেতারা ত্রাণের টাকা এক একজন মানে এক একটা মোবাইল নাম্বার ব্যবহার করে, আধার নাম্বার ব্যবহার করে 8টা 10টা করে 8জন 10 জনের টাকা তুলেছে, বাড়ির প্রত্যেকের টাকা তুলেছে। এইভাবে লুট করে গরিব মানুষেরকে নিঃস্ব করেছে তৃণমূল কংগ্রেস। গরিব মানুষের টাকা যারা নিঃস্ব করেছে তাদের নিঃশ্বাস লাগবে না, তাদের অভিশাপ লাগবে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্বংশ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে গরিব মানুষের চোখের জলের জন্য। দিনের পর দিন গরিব মানুষকে যখন লুট করেছে, তখন কালীঘাটে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্দার মানে লাগানো ছিল, চোখের পর্দা লাগানো ছিল। টেলিভিশন থেকে শুরু করে সংবাদ মাধ্যম যখন এগুলো তুলে ধরেছে, তখন বলেছে কুৎসা করবেন না, রটনা করবেন না, অমুক খবরের কাগজ পড়বেন না, অমুক টেলিভিশন দেখবেন না, আর মিথ্যে মামলা করে সাংবাদিকদেরকে হয়রানি করেছে। এই তো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এই তো ছিল তার শাসন ব্যবস্থা। মানে চোখের জল মানুষ ফেলেছে দিনের পর দিন তার শাসন ব্যবস্থায়। সেই চোখের জল, সেই দীর্ঘ নিঃশ্বাস আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বনাশ করে দিচ্ছে। আজকে তাকে বলা যায় নির্বংশ করে দিচ্ছে। দলের মধ্যে কেউ নেই, দলের সবাই তাকে বিরোধিতা করছে, দলের সবাই সাবান্তর করছে। মানে পরিষদীয় দল ভেঙে গেছে, তার সংসদীয় দল ভেঙে গেছে, তার মেয়র থেকে শুরু করে নির্বাচিত জনপ্রতিনিধিরা সব। দেখুন, এখানে নিঃসন্দেহে এই প্রশ্নের উত্তর এখানে তৃণমূলের মুখপাত্র অনির্বাণ রয়েছে, অনির্বাণ দেবে। কিন্তু আমি বলছি শুধুমাত্র যারা ধরুন জীবিত ছিল, তাদের একেবারে জীবিত যারা, মানে তারা ত্রাণের জন্য যারা হাহাকার করেছে, দুর্গতরা, শুধু এই যে দুর্নীতির যে চক্র তার মধ্যে শুধু তারা পড়েছেন এমনটা নয়, যারা প্রাণ হারিয়েছেন, মৃত ইহলোক ছেড়ে চলে গেছেন, তারাও পর্যন্ত তৃণমূলের এই দুর্নীতি থেকে তারা পার পায়নি। আপনাদের মনে থাকবে মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন তার দলের কর্মীদের উদ্দেশ্য করে, যে সমব্যথীর 2000 টাকা থেকে 200 টাকা কাটমানি নিতে হবে, সমব্যথী দেওয়া হতো শেষকৃত্য যাতে করতে পারেন একেবারে গরিব মানুষ, তাদের সাহায্যের জন্য। সেখান থেকে পর্যন্ত তৃণমূল কংগ্রেস টাকা নিয়েছে বলে এটা কোনো বিরোধী নয়, খোদ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। প্রশ্ন হচ্ছে যাবতীয় সবকিছু জানার সত্ত্বেও এই দুর্নীতি যদি আরে বহরে এত বাড়ে অনির্বাণ, তার মানে বলতে হবে স্পষ্টতভাবে দলের সেখানে সক্রিয় মদত ছিল। না, সে তো বুঝলাম, আমি তো আবারও বলছি যাদের বিরুদ্ধে এই ধরনের সেই সময় অভিযোগ ছিল সেগুলোর প্রত্যেকটির বিষয়ে অভিযোগ নিয়ে আমরা বহু আলোচনা করেছি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই বিশেষ করে পঞ্চায়েত স্তরে একদম তৃণমূল স্তরে ঢালা হয়েছে আর কি। হ্যাঁ, বসে ঘি ঢালা তো ধরো 14 বছর ধরে যখন এই চিট ফান্ড নিয়ে আলোচনা করেছে, সেটাও তো এক অর্থে তাই হয়েছে। যেমন ধরো 2020-তে যখন শুভেন্দু অধিকারী বিজেপিতে গেলেন, তখন বিজেপি নেতারা বলতেন যে না ওনার বিরুদ্ধে তদন্ত যেমন চলার তেমন চলবে, ওখানে কিচ্ছু খামতি হবে না। আচ্ছা, তোমাকে একটা খুব স্পষ্ট প্রশ্ন করি, একেবারে এই শুভেন্দু অধিকারী যখন তিনি প্রায় মনস্থির করে ফেলেছেন তৃণমূল তিনি ছাড়তে চলেছেন, তৃণমূলের একেবারে বরিষ্ঠতম সাংসদ থেকে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা শুভেন্দু অধিকারীকে একেবারে দলে রাখার জন্য মরিয়া চেষ্টা কেন করেছিলেন তাহলে সেদিন? আমাদের দলের সে বড় নেতা হয়েছে, তাকে দলে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু তোমরা বারে দাগিয়েছো। না, ভুল করছো, সেই চেষ্টাটা কেন হয়েছিল? ভুল করছো। 2016 সালে আমরা দাগাইনি প্রেস কনফারেন্স করে, ওটা কি আমাদের পার্টি অফিস ছিল নাকি? বিজেপির পার্টি অফিস থেকে বিজেপির সর্বোচ্চ নেতারা দাগিয়েছিল। তুমি সেটা বারবার বলতে ভুলে যাচ্ছ কেন? বিজেপির ইউটিউব চ্যানেলে তার টাকা নেওয়ার ভিডিও ছিল, সেটা তারা সরিয়েছিল, এটা বলতে ভুলে যাচ্ছ কেন? 2020 সালে যখন তিনি বিজেপিতে গেলেন, বিজেপির নেতারা বলেছিলেন তদন্ত কিচ্ছু খামতি হবে না, একদম তদন্তের মতোই চলবে। 6 বছর ধরে তদন্ত কি চলেছে তুমি আমাকে বলে দেখাও, সবটাই তো খোঁজ রাখো নিশ্চয়ই, আমাকে বলে দেখাও 6 বছর ধরে কি তদন্ত। তুমি একেবারে 180 ডিগ্রি ঘুরে গেছো। না, আমি বলছি যতবার শুভেন্দু অধিকারীর নাম নিচ্ছি, তুমি কেন এত 180 ডিগ্রি ভয় পাচ্ছ? তার উত্তর দেওয়ার জন্য এখানে স্বপনদা বসে আছেন, কিন্তু আমি বলছি মূল প্রশ্ন থেকে বারে তুমি উল্টো দিকে কেন চলে যাচ্ছ? অস্বস্তি বাড়ছে, বুঝতে পারছি। অস্বস্তির আমাদের কিচ্ছু নেই, আমরা এখন সরকারে নেই। যারা আছে, যিনি তার মাথা, সরকারের যিনি মাথা, যেই দলের লোকই তাকে চোর বলেছিল, আমরা বলিনি। আজকে তৃণমূলে থাকলে চোর, বিজেপিতে গেলেই সে সাধু কি করে হয়ে যায়? আমরা তো এই সিক্রেটটাই জানতে চাইছি। এখানে বারবার আমাদের একটাই কথা, তদন্ত 100 বার হওয়া উচিত। বিশ্বনাথ দা এত পরিষ্কার স্পষ্ট ভাষায় যাত্রাপালা সংলাপের মতো করে আমাদের সব বুঝিয়ে দিলেন, শুধু একটা প্রশ্নের উত্তর দিলেন না, বিজেপিতে যাওয়া তৃণমূল সে ভালো না সে খারাপ, এই উত্তরটা আমি সরাসরি চাই।
তৃণমূল তো খুব খারাপ দল, সেখানে এবার তৃণমূলের থাকাকালীন খারাপ, বিশ্বনাথ আর বিজেপিতে চলে গেলেই ভালো করছেন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে বালির মধ্যে মুখ গুজে সত্যকে তুমি লুকিয়ে থাকার, আমি বলছি অন্ধ হলে কি প্রলয় বন্ধ হয়ে যায় নাকি? এই জিনিসগুলো দিনের পর দিন ঘটে গেছে, আজকে এই উত্তরগুলো দিতে তো হবে। 2016 সালে তৃণমূলের মুখপাত্র হিসেবে আজকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তো হবে না নির্বাণ। একদমই এড়িয়ে যাচ্ছি না তো, আমি আবারও বলছি, বিজেপি প্রেস কনফারেন্স করে শুভেন্দু অধিকারীকে চোর বলেছিল, হ্যাঁ কি না? আমি প্রথমেই ক্লিয়ার করে দিই, নারদা স্ট্রিং অপারেশনে যে তথ্য উঠে এসেছিল, যারা এই ইনভেস্টিগেশনটা করেছিল, এই স্ট্রিং অপারেশনটা করেছিল, তারা যে ভিডিওটা দেখিয়েছিল বা দিয়েছিল, তার ভিত্তিতে আমরা প্রেস কনফারেন্স করেছিলাম আমাদের দলের অফিসে এ ঘটনা। আর এই প্রেস কনফারেন্সটা প্রথম যিনি করেছিলেন তার নাম জয়প্রকাশ মজুমদার, তিনি এখন তৃণমূলে। এক সেকেন্ড বাবা, বলতে দাও, তুমি অনেকক্ষণ বলেছো, আমি তোমাকে করি। নাম্বার 2, শুভেন্দু অধিকারী সম্পর্কে, তার সম্পর্কে সবচেয়ে বেশি অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে, কিন্তু আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেস একটা কোনো তথ্য প্রমাণ দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ আনেনি। আর নারদা কেসের শুধু শুভেন্দু অধিকারী একা নন, আরও অনেক তৃণমূল কংগ্রেসের নেতার নাম সেখানে জড়িয়েছিল, অনেক। একজনকে আমরা নয় ওকে দলে নিলাম, তৃণমূল কংগ্রেস একজনকেও দল থেকে বের করে দেয়নি, যে তাদেরকেও টিকিট দিয়েছে। ইনভেস্টিগেশন হবে, তাতেই যা বেরোবে, ইনভেস্টিগেশন এখনো চলছে, হবে, চলছে, অনেক সময় লাগে। 15 বছর ধরে পাপ, আমাদেরকে একটু সময় দিতে হবে সব পাপ মুক্ত করতে গেলে। একদম তদন্ত চলবে, সেই কথা বলছেন স্বপনদা। এবার জালিয়াতি বা দুর্নীতির কথা বলছিলাম, সেই জালিয়াতি আরো একটা জায়গায় হয়েছে। আমরা জানি বিধানসভায় একেবারে বিরোধী দলনেতা এবং ডেপুটি লিডার, চিফ হুইপ কারা হবেন, সেইখানে সই জালিয়াতি কাণ্ডেও একেবারে কি তদন্ত হচ্ছে। এবং শনিবার অর্থাৎ আজকে আমরা কি দেখলাম, যে শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে এলো সিআইডি, প্রায় আধ ঘন্টা ধরে সেখানে জিজ্ঞাসাবাদ চলে। দেখুন, বিধানসভা স্পিকারের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট, যার ফলে শোভনদেব চট্টোপাধ্যায় নন, বিরোধী দলনেতা পদেই বহাল রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আরও একটা ধাক্কা খেয়েছে কালীঘাট তৃণমূল। এসবের মাঝেই সই জালিয়াতি কাণ্ডে শনিবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে গেল সিআইডি। এই দিন সকাল 11টা নাগাদ বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের ভবানীপুরের বাড়িতে আসেন সিআইডি আধিকারিকেরা। প্রায় আধ ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। পরিষদীয় দলনেতা যাকে ঠিক করা হয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়কে, সেই শোভনদেব চট্টোপাধ্যায় একেবারে ভবানীপুরের যে বাড়ি, আমার সহকর্মী অভিজিৎ দত্ত দেখাচ্ছে, ভবানীপুর এই যে বাড়ি, সেই বাড়িতে সিআইডির টিমের সদস্যরা আসেন। প্রায় আধ ঘন্টা শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে থাকেন হচ্ছে সিআইডির টিমের সদস্যরা। শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন এবং জিজ্ঞাসাবাদ করেন। 200% সহযোগিতা করেছি, আগামী দিনেও করব। যারা করেছেন, কমপ্লেন করতে গেছেন স্পিকারের কাছে, তারাই এগুলো করে দিয়ে গেছেন। বিধানসভা স্পিকারকে চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নেওয়া হয়েছে। এরপর বিধানসভার স্পিকার নির্দেশ দেন যে বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করা হয়েছে, সেই বৈঠকের প্রস্তাব বিধায়কদের সই সহ বিধানসভায় জমা দিতে হবে। সেই মতো বিধায়কদের সই সহ একটি চিঠি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে 70 জন বিধায়কের সই থাকলেও তার মধ্যেই একাধিক সই জাল বলে অভিযোগ ওঠে। কালীঘাট তৃণমূলের তরফে পাঠানো রেজলিউশন বুকেও 70 জন বিধায়কের সইয়ের শুরুতেই নাম ছিল শোভনদেব চট্টোপাধ্যায়। এই মর্মে ফিরহাদ হাকিম থেকে শুরু করে নয়না বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। যদিও অনেকেই দাবি করেছেন সই তারা করেননি। আমাকে দেখালেন সিগনেচারটা, তো সিগনেচারটা দেখে আমি অবাক হলাম যে এই সিগনেচারটা আমি তো করিনি। আমার যে সিগনেচারটা আমাকে দেখিয়েছে সিআইডি, সেই সিগনেচারটা আমার নয়। সিআইডি সূত্রে দাবি, যে তৃণমূল বিধায়করা সই করেছিলেন তাদের বয়ান রেকর্ড করা হয়েছে, হাতের লেখা পরীক্ষা করা হয়েছে। 3 জন জানিয়েছেন তারা সই করেননি। যদিও এদিন সিআইডির মুখোমুখি হওয়ার পর সই জালিয়াতি কাণ্ডের নাম না করে ঋতব্রত তৃণমূলের দিকে আঙুল তুলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। অবিশ্বাসের জায়গায় ছিল না কেউই, আমরা সকলকে বিশ্বাস করে মিটিংয়ে ডেকেছিলাম। তারা কারা করে দিয়ে গেছে, যারা তাড়াতাড়ি চলে গেছে জাল সইটা করে দিয়েই চলে গেছেন সোজাসুজি স্পিকারের কাছে। ছিল তো উপস্থিত, তারিখের মিটিংয়ে সবাই একজন মাত্র ছিল না, যেটা আমি যতদূর জানি। সই জালিয়াতি মামলায় পরপর দুবার সিআইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষের মুখোমুখি বসেও জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। আসল রেজলিউশন বুকের খোঁজে তল্লাশিও চালানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া পার্টি অফিসে। আর এবার সেই মামলার এই তদন্তের সাক্ষী হিসেবে বালিগঞ্জের তৃণমূল বিধায়কের বাড়িতে গেল সিআইডি। সিআইডি তদন্তের আওতায় তাকে তো আনবেই, কারণ তার নামেই সইটা হয়েছিল।
তার পক্ষে সইটা হয়েছিল, তো তাকে তো জিজ্ঞেস করবে। তো খারাপ লাগছে, কিন্তু বাংলায় একটা কথা আছে, বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। এখন সই জালিয়াতির শিকড় কত গভীরে সেটাই দেখার। পার্থপ্রতিম ঘোষ ও আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, গোটা বিষয়টা একেবারে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত যদি আসল রেজলিউশন বুক এইটা যদি পাওয়া যেত, যেটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমি এইটা নিয়ে রাজগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। এক হচ্ছে যে বিরোধী দলনেতা হিসাবে কোনো রকম হস্তক্ষেপ, যেটা শোভনদেব চট্টোপাধ্যায় হাইকোর্টে মামলা করেছিলেন, হাইকোর্ট করেনি, ফলে কার্যত সেখানে ধাক্কা খেয়েছে কালীঘাট তৃণমূল কংগ্রেস। এইবারে জালিয়াতি, সই জালিয়াতি কাণ্ডে যেভাবে সিআইডির তদন্ত এগোচ্ছে, শোভনদেব চট্টোপাধ্যায়কে পর্যন্ত ইন্টারোগেশন করা হলো, দুবার অলরেডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত করা হয়েছে। আমি বলছি, তদন্তের ফাঁস কি ক্রমশ তৃণমূলের ওপর চেপে বসছে বলে মনে হচ্ছে? এখান থেকে বেরোনোর কোনো উপায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তৃণমূলের আছে বলে মনে হচ্ছে আপনার? না দেখুন, এটা তো খুব সহজ ব্যাপার না। আপনাকে মিনিটস দেখতে চেয়েছে, রেজিস্ট্রেশন যে খাতা আছে, সই খাতা, সেগুলো তো যে কোনো প্রতিষ্ঠানেরই রাখা উচিত। একটা দল, তার একটা সময় অল ইন্ডিয়া পার্টি ছিল, এখন না সে খেতাব তারা হারিয়েছে তাই নিজেদের এতেই, তো সেই খাতাও নেই, কাগজও নেই। হ্যাঁ, সেটা তো দেখতে চাইবেই, সেই যদি দেখতে চায় দেখাতে হবে। তার মানে সে খাতাটাও লোপাট করে দিয়েছে। কেন লোপাট করেছে যদি প্রমাণ হয়ে যায় যে সঠিক নয়, সে খাতাতে অন্য সই আছে বা সই নেই। তো একটা দল যখন জালিয়াতির মধ্যে থাকে না, তখন সব কিছুতেই সে জালিয়াতি করে, যেগুলো করা দরকারও ছিল না হয়তো। হ্যাঁ, যে 30-35 জনের সঠিক সই নিয়ে জমা দিলেই হয়তো নিজেদের কারুকে তারা করতে পারতো, সেটা তারা করেনি। এবং এটাতেই আমার মনে হয়েছে যখন যে দল জালিয়াতি করতে গেছে, এবং বেশ কিছু মানুষ যারা মনে করছে আমার সই জালিয়াতি দল কেন করবে, তারা খেপে উঠেছে। তারা হয়তো অন্য কারোরা খেপে উঠতো, কিন্তু একটা সুযোগ পেয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন এই জিনিসটা তাদের হাতে তুলে দিলেন, তাদের সই জাল করে, তারা তো অনেকেই হয়তো ছাড়বো ভেবেছিল, একেবারে গ্রাউন্ড পেয়ে গেল, ছাড়তে হবে, একেবারে সোজা স্পিকারের কাছে স্পিকার চিঠি পাঠিয়ে দিলেন পুলিশের কাছে। একদম বোঝা যাচ্ছে যে কোথাও একটা সুযোগের অপেক্ষায় ছিল সবাই। এবং এখন এটা তো নিশ্চয়ই যখন এমন একটা জিনিস পাওয়া গেছে, জালিয়াতির কেস, এবং দেশের আইন অনুযায়ী এটা মারাত্মক অপরাধ। বিধানসভার বা লোকসভায় যদি যারা করে আছেন, তারা যদি এথিক্সের জায়গায় যায়, এথিক্স কমিটির কাছে আসে, অনেকেরই হয়তো পদে থাকা যাবে না যে জায়গায় চলছে। আমি জানি না, একটা সর্বভারত একটা রাজনৈতিক দল যদি এইভাবে সে যদি দল চালায়, তাহলে দেশ, যারা রাজ্যকে কীভাবে চালিয়েছিল? একদম পরিষ্কার কথা। যারা নিজের দল চালাতে গিয়ে এই ধরনের জালিয়াতি করে, রাজ্যকে চালাতে গিয়ে হাজার গুণে সে তারা জালিয়াতি করে বোঝা যাচ্ছে। হ্যাঁ, রাজ্যকে সেই জালিয়াতির মডেলেই তারা চালিয়ে করিয়েছে। ত্রাণের টাকা আপনারা বলছিলেন, ত্রাণের যে আমাদের যে ফান্ড আছে, হ্যাঁ, সেখানে 75% সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, 25% স্টেট গভর্নমেন্ট দেয়। সে পুরো টাকাই দেখা যাচ্ছে। যখন কাউন্সিলরদের ঘরেগুলোতে হাজার হাজার সমস্ত ত্রাণের সামগ্রী, যেগুলো গরিব মানুষ, যেটা দেবস্মিতা বলছিল, তার বিপর্যয়ে মানুষ যাতে আক্রান্ত হয়ে আছে, তাদের পাওয়ার দরকার ছিল, সেইগুলো দেখা যাচ্ছে কাউন্সিলরের অফিসে। টাকা এগুলো আমরা দেখতে পাচ্ছি, বালতি সব দেখতে পাচ্ছি। কত টাকা যে সেখান থেকে সরানো হয়েছে, প্রায় 1,500 কোটি টাকা। এসডিআরএফ ফান্ড যেটা রয়েছে, আমাদের ডিজাস্টার যে ফান্ডটা আছে, সেখান থেকে টাকা নানানভাবে সরিয়ে নেওয়া হয়েছে, নেতারা ব্যবহার করেছেন, দল ব্যবহার করেছে। আমার মনে হচ্ছে যে এই একটা পূর্ণাঙ্গ তদন্ত করা উচিত, শুধু তদন্ত নয়। এবং টাকা পশ্চিমবঙ্গের আমার মনে হয় বাজেট, স্বপন দাশগুপ্ত মন্ত্রী আছেন, উনি নিশ্চয়ই দেখবেন যে কী করে এই তৃণমূল থেকে টাকা তোলা যায়। এটা একটা নতুন রেভিনিউ আর্নিং সোর্স হওয়া উচিত, যে তৃণমূল থেকে কত টাকা হাসছে। হ্যাঁ, ঠিক আছে, হাসা দরকার। যখন টাকাগুলো বেরোবে তখন হাসিটা আমরা দেখতে চাই। টাকাটাগুলো কি করে উদ্ধার করা যায়? রাজাগোপাল বাবু অনির্বাণ এখনো মানতে চাইছে না, এখনো বিশ্বাস করতে পারছে না। আর কি করা যাবে? ও হাসছে ভালোই, তাই না? হাসিটা আমরা দেখতে চাই। আমি রাজাগোপালদার কথা প্রসঙ্গে আমি একটা কথা বলে দিই, যে বিধানসভার বিরোধী দলনেতা হতে গেলে 294টা 10%, মানে 30 জন হলেই হয়ে যায়। একটা কালীঘাটের মিটিংয়ে, সেখানে মিটিং হচ্ছে, রেজুলেশন নিয়ে সেই কপিটা পাঠিয়ে দেওয়া হয়েছে, রেজুলেশনে কারা কারা সই করেছে পাঠিয়ে দেওয়া হলো। এই জালিয়াতি করার তো কোনো দরকার ছিল না।
এই জালিয়াতি করার তো কোনো দরকার ছিল না, এই জালিয়াতিটা কেন করতে গেল? এবং এই জালিয়াতিটা মানে স্বপনদা এটা কোথাও গিয়ে তার মানে তৃণমূলের একটা অভ্যেসে পরিণত হয়েছে একেবারে মানে আইন মানবো না, আগে একাধিকবার এরকম শানবো চুরি করতে হবে, কারণ বিধানসভায় এরকম একটা রেজলিউশন দেওয়া মানে তো সেখানে তো একটা আইন মেনে কাজ করতে হয়। হরিশ চ্যাটার্জি যা বলবে সেটাই তোমাকে মানতে হবে। তোমরা সব হচ্ছে বাড়ির চাকর বাকর, কিন্তু সরকার তো চলে গেছে, ক্ষমতা নেই, এখন তারাও ভাবছে এবার তোমাদের একটু মুখ খুলতে হবে, আর তারাই মুখ খুলে দিয়েছে স্পিকারের কাছে। দেখুন, যে চিঠিতে যাদের যাদের সই আছে এরা কিন্তু উপস্থিতি ছিল না, সই করেনি, এবং যেই এইটা ধরা পড়লো তারাও যখন বলা শুরু করলো এ সই আমার নয়, সঙ্গে সঙ্গে খাতা লোপাট। আরে এতদিন ফাইল লোপাট, এখন রেজুলেশনের খাতা লোপাট, এরপর পরপর কি লোপাট হবে এ তো জানি না। এখন শেষকালে তৃণমূল দলটাই লোপাট হয়ে গেছে, এটাই তো এখন অবস্থান চলছে। সামান্য বুদ্ধি থাকলে এটা বোঝা সম্ভব যে আমাদের ছিলই যেখানে 80টা বিধায়ক লাগে 30, সেখানে 3 জন বিধায়কের সই জাল করার কোনো প্রয়োজনই নেই। এখানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে বলছি স্বপনদা বলছি দিস ওয়াজ আ ক্লিয়ার প্রি হ্যাচড প্ল্যান, যেটা তারা ইচ্ছা করেই করেছে, নিজেরা সইটা অন্যরকম করে যাতে সোজা গিয়ে স্পিকারকে বলে গোটাটা সাজাতে পারে। এটা বহু আগে থেকে আপনারা সাজিয়েছিলেন। যা তদন্তে যা করবা সব করাবে, শুনে নিন না। এইখানে যারা আজকে তথাকথিত বিদ্রোহী, তাদের যদি তৃণমূলের প্রতি এতই রাগ থাকবে, তারা লাভ দিয়ে আপনাদের কোলে গিয়ে বসলো কেন? তারা তো বলতে পারতো আমরা এমন বিজেপি বিরোধিতা করবো, আমরা দেখিয়ে দেবো আমরাই আসল বিরোধী। আজ অব্দি এই তথাকথিত বিরোধী তৃণমূল, বিদ্রোহী তৃণমূল, আপনাদের ভাষায় ভালো তৃণমূল, তারা আজ অব্দি বিজেপি বিরোধী একটা মুভমেন্ট করেছে, একটা স্টেটমেন্ট দিয়েছে? এখন অব্দি শুভেন্দুবাবু কত ভালো সংগঠক এটা বলতে বলতে তাদের রাতের ঘুম বন্ধ হয়ে যাচ্ছে। এখানে পরিষ্কার আপনারা বিরোধীর নামে নিজেদের একটা দল বানিয়েছেন। এই প্ল্যানটা বহু আগে থেকে আপনারা তৈরি করেছিলেন বলেই এটা হয়েছে। যেখানে দরকার 30 আছে 80, 3টে বিধায়কের সই জাল করার কোনো প্রয়োজন পড়ে না। তুমি যাদের কথা বলছো তারা এখনো পর্যন্ত যে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি, তৃণমূল কংগ্রেসের বিধায়ক অনির্বাণ। আর দ্বিতীয় কথা হচ্ছে আসল রেজলিউশন মুখটা কোথায়? বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামছে না কেন? তাদেরকে মানুষ বিজেপির বিরুদ্ধে তোমার দলে নেবে তো, হ্যাঁ? তাহলে তাদেরকে টিকিট দিতে গেলে কেন? আর সেটা তো আবার বলছি, সেটা তো ভুল হয়েছে। তারা বেঈমান বলে আপনাদের কোলে গিয়ে বসেছে। কালকে বেঈমানরা আপনাদের মাথার উপর বসে আপনারা দলে ঢুকে কালীঘাটের এই চোরদের সঙ্গে থাকা যায় না বলে আমরা সরে এসেছি। কারা? ওরা বলছে যে কালীঘাটের এই কালীঘাটের যাদেরকে চোর বলছে তাদের থেকে টিকিট নেওয়ার সময় তারা সাধু ছিল? চৌঠা মেয়ের আগে সাধু ছিল? তারা তো ভোটের প্রচারে গিয়ে ভোটের প্রচারে, সেটা আপনারা বলুন না, আপনাদের কোলে বসে আছে। কি করে জানবো? আমাদের কোলে বসে আছে তো। আরে আমাদের দলে যোগ দেয়। এই বেঈমানদের দল আপনাদের কোলে গিয়ে বসে আছে, আপনাদের সঙ্গে মিটিং করছে। আরে আমরা সরকার চালাচ্ছি, আমাদের জন্য পশ্চিমবাংলার 10 কোটি মানুষের কোল, আমাদের তাদেরকে প্রত্যেককেই কোলে নিতে আমরা রাজি আছি। তাহলে মিটে গেল। তাহলে যারা আপনাদের কোলে বসবে তারা ভালো, নিশ্চয়ই বসবে। ব্যাস হয়ে গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।